কোন যা দিছো সিক্রেট গ্রুপ যেটা হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আমাকে বোর্ডে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাও প্লিজ। আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা কি বোর্ডে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা দয়া করে কমেন্ট করে জানাও প্লিজ। আমরা 2025-26 ব্যাচের অ্যাডমিশন এবং প্রি অ্যাডমিশন ব্যাচের আজকে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে ইংলিশের বেসিক পার্টগুলো একটু ভালো করে শেখার জন্য। ভালো করে তন্ময় শাহ লিখছে স্যার সাউন্ড নাই। আবু জাফর এআইডি থেকে লিখেছে জি স্যার। তন্ময় দেখো, ভালো করে দেখো যে তোমার সাউন্ড কি আসলে সমস্যা আছে কিনা একটু জানাও। আমাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ডে কোনো সমস্যা নেই। আরেকটু আচ্ছা, একটু সকলে একটু কমেন্ট করলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে তোমরা আমাদের কথা কি শুনতে পাচ্ছ কিনা। আরমান খান ওয়ালাইকুম আসসালাম। ঋতু দাস ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা এই মাহে রমজানে সকলেই সুস্থ আছো। যে রমজানের কারণে আমাদের ক্লাসটা শুরু করতে আমরা একটু দেরি করে শুরু করেছি যাতে সকলে আমাদের জয়েন করতে পারে। ওকে, যে আবু জাফর আইডি থেকে লিখেছে স্যার আগামীকাল অফলাইনে ক্লাস হবে কখন? আগামীকাল অফলাইনে ক্লাস হবে সকাল 12টায়। দুপুর 12টায় বললে ভালো হয়, যে দুপুর 12টায়। যাই হোক, যে আমাদের কথা ছিল একেবারে ইংরেজির বেসিক থেকে আমরা শেখানো শুরু করব এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের আজকের ক্লাসটি সাজিয়েছি। আমরা যে কাজটি করব একেবারে প্যারেন্টস-টোফেলের শুরু থেকে আমরা শেখার চেষ্টা করব। যে আমাদের প্রথম অত প্যারেন্টস-টোফেলে যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা শেখার চেষ্টা করতেছি, যাতে আমরা একটু ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারি। যে প্রথমে রয়েছে আমাদের প্রবলেমস উইথ ভার্বস, অর্থাৎ ভার্বস সংক্রান্ত যে সকল সমস্যা, সেই সমস্যাগুলো আমরা এখানে শেখার চেষ্টা করব। আসলে টোফেলে ভার্ব নিয়ে আসলে কি কথা বলা আছে দেখো। ভার্ব ইজ এ ওয়ার্ড or phrase that expresses existence, action or experience। অর্থাৎ যে প্যারেন্টস-টোফেলে যেটা বলা হয়েছে যে ভার্ব বলতে বোঝাবে যেটা দ্বারা এক্সপ্রেস করবে এক্সিস্টেন্স, এরপরে অ্যাকশন থাকবে এবং এক্সপিরিয়েন্স। অর্থাৎ a verb is a word or phrase that expresses existence, action or experience। অর্থাৎ আমরা ভার্ব বলতে শুধুমাত্র আমরা আসলে এতদিন শুধুমাত্র কাজকেই বুঝতাম, কিন্তু কাজের পাশাপাশি আরও অনেকগুলো বিষয় থাকতে পারে। এর মধ্যে কি এক্সিস্টেন্সও থাকতে পারে, এক্সপিরিয়েন্সও থাকতে পারে এবং অ্যাকশন। There are two kinds of verbs in English। ওনারা বলতেছে যে দুই শ্রেণীর ভার্বের কথা বলা হয়েছে। They are the main verb and auxiliary verb. In some grammar books, the auxiliary verb is called a helping verb because it is used with a main verb. Every verb in English can be described by the following formula। নিচে কিছু ফর্মুলার কথা বলা হয়েছে। তো যাই হোক, যে বিভিন্ন গ্রামার বইগুলোতে
আমরা বিভিন্নভাবে ভার্বকে দেখতে পাই, কিন্তু ওনারা এখানে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে ভার্ব বলতে ওনারা দু ধরনের ভার্বকে বুঝিয়েছে, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এইখানে অক্সিলারি ভার্বকে ওনারা হেল্পিং ভার্ব হিসেবেও ঘোষণা করেছেন বা দিয়েছেন, যা আমরাও জানি যে অক্সিলারি ভার্বের আর একটা নাম হচ্ছে কি হেল্পিং ভার্ব। যাই হোক, এটা মানে শুরুর একটা পার্ট ছিল, এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা একটু বোঝার সুবিধার্থে দেখে নিলাম। আমরা মূলত যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে যে প্রবলেম উইথ মেইন ভার্ব। আসলে এখানে কি বলার হয়েছে, ইন ইংলিশ এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ মেইন ভার্ব, এ সেন্টেন্স মে অর মে নট হ্যাভ অ্যান অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখান থেকে আমরা যদি নোট নিই তাহলে এটা আসে কেন, হ্যাঁ এখানে, আচ্ছা ওকে। তাহলে যে ইন ইংলিশ এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ মেইন ভার্ব, এ সেন্টেন্স মে অর মে নট হ্যাভ অ্যান অক্সিলারি ভার্ব। যাই হোক, ভালো। যে এরপরে যেটা বলা হয়েছে যে মিসিং মেইন ভার্ব, আসলে মিসিং মেইন ভার্ব বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যে রিমেম্বার দ্যাট এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ মেইন ভার্ব। অর্থাৎ আমরা যদি যে মিসিং মেইন ভার্বের কথা চিন্তা করি তাহলে আমাদের কাছে বিষয়টা এমন হবে যে মিসিং মেইন ভার্ব, অর্থাৎ কি যে মেইন ভার্ব ব্যতীত যে মেইন ভার্ব ইন সেন্টেন্স, যে মিসিং মেইন ভার্ব বলতে আমরা তো আসলে এটাকেই বুঝে থাকি। যে তাহলে আমাকে যেটা করতে হবে যে প্রত্যেকটি ইংলিশ সেন্টেন্স, প্রত্যেকটি ইংলিশ সেন্টেন্স এ একটি সাবজেক্ট ও একটি মেইন ভার্ব অর্থাৎ ফাইনিট ভার্ব থাকতে হবে। এরপরে এছাড়াও কোনো অক্সিলারি ভার্ব নন ফাইনিট অর্থাৎ ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ এই কথাটুকু আমরা একটু লিখে নিলাম আমাদের একটু বোঝার সুবিধার্থে, যে আমাদের যেহেতু এক নম্বর প্রবলেমটা হচ্ছে মিসিং মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব ব্যতীত বাক্য। আসলে ইংলিশ সেন্টেন্সে মেইন ভার্ব ব্যতীত কোনো বাক্য গঠিত হতে পারে না, অর্থাৎ প্রত্যেকটি ইংরেজি বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব ব্যবহার করা বাধ্যতামূলক। এখন ফাইনিট ভার্ব হিসেবে আমাকে অবশ্যই মেইন ভার্ব ব্যবহার করতে হবে। এছাড়াও বাক্যে নন ফাইনিট ভার্ব অথবা কোনো অক্সিলারি ভার্ব অথবা অ্যানাদার পার্টস অফ স্পিচ অথবা প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই যে মেইন ভার্বের পরিবর্তে যে ইনফিনিটিভ, জেরান্ড বা পার্টিসিপল যারা নন ফাইনিট ভার্ব হিসেবে স্বীকৃত অথবা অ্যানাদার পার্টস অফ স্পিচ বসতে পারবে না। এটাই আমাদের মূল থিম। তো যাই হোক, যে এইখানে সে কথাটাই বলা আছে যে রিমেম্বার দ্যাট এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ মেইন ভার্ব। তাহলে আমরা যদি বাক্যের যদি স্ট্রাকচার দেখতাম তাহলে বিষয়টা এমন হতো
সাবজেক্ট ভার্ব যেটা হচ্ছে ফাইনিট, এরপরে হচ্ছে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট, এরপরে হচ্ছে এক্সটেনশন। সাধারণত ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এভাবে বাক্য গঠন করে থাকি যে বাক্যের শুরুতে আমরা জানি যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব ব্যবহার করতে হয়, যে সাবজেক্ট এবং এত মোটা আসতেছে কেন, যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ এটুকু ব্যবহার করা বাধ্যতামূলক। একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়াও যে নন ফাইনিট ভার্ব অথবা এক্সটেনশন এটুকু ব্যবহার করা ঐচ্ছিক, অর্থাৎ এটা ব্যবহার করতেই হবে এমনটা না। আর নন ফাইনিট ভার্ব হিসেবে আমরা জানি যে ইনফিনিটিভ, তারপর হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল থাকতে পারে। আর এক্সটেনশনের ভিতরে আমরা সাধারণত অবজেক্ট, কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে অ্যাডভার্বিয়াল অথবা প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে। তাহলে এই জায়গাগুলো আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত যে আসলে একটা বাক্যে কি কি এলিমেন্ট থাকে। তাহলে আমরা জানি যে একটা বাক্যে যে সকল এলিমেন্ট থাকে এর মধ্যে দুটো এলিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব, অর্থাৎ যার ভিতরে ফাইনিট ভার্ব হিসেবে মেইন ভার্বকে ব্যবহার করতে হবে। এছাড়াও যে নন ফাইনিট ভার্ব অথবা নন ফাইনিট ভার্বের ভিতরে যেমন ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল অথবা এক্সটেনশন মানে কি সম্প্রসারক সমূহ, অর্থাৎ বিবিধ বিষয় আরও অতিরিক্ত যে সকল বিষয় থাকে তার মধ্যে অবজেক্ট থাকতে পারে, এরপরে কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল অর মডিফায়ার, ম্যানার, প্লেস, টাইম এরা থাকতে পারে, অথবা যে কোনো প্রিপজিশনাল ফ্রেজও এখানে বসতে পারে। তাহলে আমরা যে এক নম্বর যে সেন্টেন্সটা ছিল সেটা আসলে এখানে কি ছিল আমরা একটু যদি খেয়াল করি তাহলে এমন একটা উদাহরণ ছিল যে দ্য সাউন্ড অফ দ্য ড্রায়ার বোদার্স মাই কনসেন্ট্রেশন। তাহলে বোদার্স মানে হচ্ছে আমরা জানি হচ্ছে বিরক্ত করা, তাহলে শব্দের উচ্চগতি আমার মনোযোগকে বিরক্ত করে। তাহলে বোদার্স মাই কনসেন্ট্রেশন, যে এটা আমরা পেলাম এটা হচ্ছে কি অবজেক্ট। এখন দেখো দ্য সাউন্ড অফ দ্য ড্রায়ার, মূলত সাবজেক্ট হচ্ছে সাউন্ড বোদার্স মাই কনসেন্ট্রেশন। যখন সাউন্ডের পরে এই যে দেখো প্রিপজিশনাল ফ্রেজ, এই প্রিপজিশনাল ফ্রেজ যখন ব্যবহার করা হয়েছে তখনই এর পূর্বে একটি ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহার করা হয়েছে। কারণ আমরা জানি সাউন্ড সাধারণত আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি না। সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, কিন্তু যখন আনকাউন্টেবল নাউনের পরে যে কোয়ালিফাইং ফ্রেজ অথবা প্রিপজিশনাল ফ্রেজ থাকবে, এই যেমনটা দেখো যে অফ দ্য ড্রায়ার, যখন এই ধরনের প্রিপজিশনাল ফ্রেজ থাকবে তখন আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসবে, কিন্তু তোমাকে সবসময় ভার্ব ওই আনকাউন্টেবল নাউন অনুযায়ী করতে হবে। তাহলে এটাই ছিল আমাদের এক নম্বর সমস্যা, যে এখানে বলা হয়েছে নিচে অ্যাভয়েড ইউজিং অ্যান আইএনজি ফর্ম, অ্যান ইনফিনিটিভ, অ্যান অক্সিলারি ভার্ব অর অ্যানাদার পার্ট অফ স্পিচ ইনস্টেড অফ মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের পরিবর্তে তোমাকে যে ভার্বের আইএনজি ফর্ম
অথবা ইনফিনিটিভ অথবা কোনো অক্সিলারি ভার্ব অথবা অন্য কোনো পার্টস অফ স্পিচ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা 1 নম্বর প্রবলেম থেকে শিখলাম দুটো বিষয়, একটি হচ্ছে বাক্যে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব হিসেবে একটি মেইন ভার্বকে ব্যবহার করতে হবে। এটুকু ব্যবহার করা হচ্ছে কি বাধ্যতামূলক। আর এছাড়াও যে এক্সটেনশনের ভিতরে অনেক কিছুই থাকতে পারে সেগুলো ঐচ্ছিক। তো যাই হোক, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাব। এটা ছোট বড় হচ্ছে কেন? আচ্ছা, যেমন দেখো, তোমরা একটু ঝটপট একটু উত্তর করতে পারবে যে 1 নম্বর ইনকারেক্টটা বলা হয়েছে দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। তাহলে এই যে 1 নম্বর যে বাক্যটা রয়েছে এই বাক্যে আসলে ভুলটা কোথায় রয়েছে? দ্য প্রিটিয়েস্ট গার্ল, তো প্রথমত আমরা এখানে পেলাম গার্ল হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে দ্য প্রিটিয়েস্ট। তাহলে প্রিটিয়েস্টটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, যে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি ইন আওয়ার ক্লাস। ইন আওয়ার ক্লাস এটি একটি দেখো, এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ আমাদের ক্লাসের সবচেয়ে যে সুন্দরী মেয়েটা, অর্থাৎ গার্ল নামক নাউনটাকে দুটো বিষয় দ্বারা কোয়ালিফাই করা হয়েছে। প্রথমত প্রিটিয়েস্ট দ্বারা কোয়ালিফাই করা হয়েছে, দ্বিতীয়ত ইন আওয়ার ক্লাস এটি দ্বারা কোয়ালিফাই করা হয়েছে। তাহলে আমরা দেখলাম এটি হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। আবার যদি আর একটা প্রিপজিশন চলে আসে যে উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস, যে তার কি লম্বা ধূসর বাদামি বর্ণের চুল এবং যে চোখ রয়েছে। তাহলে এইখানে যদি আমরা খেয়াল করি যে আমরা প্রথমত বাক্যের সাবজেক্ট পেয়েছি, তারপরে একটা প্রিপজিশনাল ফ্রেজ পেয়েছি, তারপর আবারও প্রিপজিশনাল ফ্রেজ পেলাম, কিন্তু কি ভার্বের এখানে উপস্থিতি নেই। তাহলে ভার্বের উপস্থিতি না থাকার কারণে আমাকে যদি এইখানে যে আমরা যদি একটা ভার্ব নিয়ে আসি, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সেহেতু আমরা একটা সিঙ্গুলার ভার্ব যদি নিয়ে আসতাম, তাহলে আবার বাক্যটা সুন্দর করে আমার বাক্যটা যে শর্ত দিয়েছে সেই শর্তগুলোও মানত। দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস হ্যাজ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। যাই হোক, এইখানে আরফি আজাদ হ্যাজ হবে লিখেছে, ওকে। মোহাম্মদ জুবাইর হোসেন লিখেছে আসসালামু আলাইকুম ভাই, আপনার কারণে আজ আমি আমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো ভাই, সবসময় ছোট ভাইয়ের মতো আগলে রেখেছেন আমাকে। আসলে চান্স তোমরাই পেয়েছো, তোমরা তোমাদের কারণে চান্স পেয়েছো। হয়তো আমাদের একটু সুযোগ এসেছে তোমাদের সাথে কাজ করার, তোমাদের এই পথ চলাকে একটু সহজভাবে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার। যাই জুবাইর, তোমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ এবং তোমার জন্য উত্তর সাফল্য কামনা করি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ভালো করো, এই প্রত্যয় নিয়ে লেগে থাকো ইনশাল্লাহ। এরপর আরেকটা বাক্য আমরা যদি একটু খেয়াল করি যে ইন মাই ওপিনিয়ন মানে কি আমার মতে। তাহলে ইন মাই ওপিনিয়ন এটা সম্পর্কে যদি আমরা বলি, দেখো এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ এমন বিষয় যাকে সাবজেক্টের আগে সাবজেক্টের পরে এই যে কমা দ্বারা সেপারেশন করে বাক্যে ব্যবহার করা যেতে পারে, এমনটা থাকতে পারে। তাহলে ইন মাই ওপিনিয়ন আমার মতে, টু সুন টু মেক এ ডিসিশন। দেখো টু যোগ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যোগ টু প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি, আমরা সাধারণত জানি যে টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যোগ টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এই বাক্যটার দিকে তুমি যদি খেয়াল করো তাহলে এখানে একটা সুস্পষ্ট তথ্য পাবা, সেটি হচ্ছে এই বাক্যে কোনো সাবজেক্ট এবং কোনো ভার্ব নেই। টু সুন টু মেক এ ডিসিশন, তাহলে টু মেক এ এটা হচ্ছে কি ইনফিনিটিভ, আর আমরা জানি হচ্ছে যে বাক্যে সাধারণত টু থাকে সেই বাক্যে কি পরবর্তীতে টু প্লাস ভার্ব ওয়ানও আনতে হয়। তাহলে আমরা এই যে একটা বাক্য, এটাকে আসলে কি সেন্টেন্স বলা যাচ্ছে না, কারণ সেন্টেন্সের শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে। তাহলে আমাকে ইন মাই ওপিনিয়নের পরে কমা দিলাম, এখানে যদি আমি এভাবে নিয়ে আসতাম যে ইট ইজ টু সুন টু মেক এ ডিসিশন, তাহলে এই বাক্যটা সম্পূর্ণ হতো। অর্থাৎ যেহেতু বাক্যটা ইম্পার্সোনাল সাবজেক্ট হিসেবে আমরা ইটকে এখানে আনতে পারি এবং ভার্বও মিসিং, যার কারণে আমরা এখানে ভার্ব নিয়ে আসলাম। ওকে,
আবু জাফর ওনার আইডি থেকে কমেন্ট করা হয়েছে, উনি বলেছেন এখানে ইট ইজ হবে। হ্যাঁ, আসলে ইট ইজ হবে। আমরা আরও একটি ইনকারেক্ট দেখতে পারি। ডু ইউ নো ওয়েদার দ্য মুভি দ্যাট স্টার্টস অ্যাট 7? তাহলে এই যে দেখো যে ডু ইউ নো, এটি একটি ক্লজ, এটি একটি প্রিন্সিপাল ক্লজ। ওয়েদার এটি হচ্ছে কি ক্লজ মার্কার। তাহলে আমরা জানি একটা বাক্যে যতগুলো ক্লোজ মার্কার থাকবে ততগুলো ভার্ব থাকতে হবে। তাহলে এই ক্লোজ মার্কারের সাবজেক্ট হচ্ছে দ্য মুভি। তারপরে আবার দেখতেছি দ্যাট আর একটা ক্লোজ মার্কার নিয়ে আসা হয়েছে, দ্যাট স্টার্টস অ্যাট 7। তাহলে আমি দেখতেছি যে প্রথমত বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ আছে, যে ডু ইউ নো, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। এরপরে ওয়েদার এটি একটি ক্লোজ মার্কার, এবং দ্যাট আরেকটি ক্লোজ মার্কার। তাহলে দুটো ক্লোজ মার্কারের জন্য দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে ওয়েদার দ্য মুভি দ্যাট স্টার্টস অ্যাট 7, অর্থাৎ একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এটা কি যে এখানে হয় একটা ক্লোজ মার্কারকে আমি সরিয়ে ফেলবো, আর না হলে আমাকে কি করতে হবে, আর একটা ভার্ব আনতে হবে। তাহলে ওয়েদার দ্য মুভি স্টার্টস অ্যাট 7 এটা যদি দিতাম তাহলে আমি এখানে দ্যাটকে তুলে দিতে পারতাম। অথবা যে ওয়েদার দ্য মুভি দ্যাট ইজ স্টার্টস অ্যাট 7, অর্থাৎ এইখানে ইজের এইখানে আমাকে অতিরিক্ত একটা দ্যাটের জন্য পরবর্তীতে একটা অতিরিক্ত ভার্ব আনতে হবে। যদি অতিরিক্ত ভার্ব আনি তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এটা নিশ্চিত করতে হবে, সেটি হচ্ছে যে আমাকে যতগুলা ক্লোজ মার্কার বাক্যে ব্যবহার করতে হবে ততগুলো ফাইনাইট ভার্ব আনতে হবে, এটা নিশ্চিতভাবে করতে হবে। তাহলে এই বাক্যে আমাকে একটা অতিরিক্ত ইজ যদি আনি তাহলে আমি দ্যাট ক্লোজ মার্কারকে রাখতে পারবো, আর যদি ইটকে না আনি তাহলে এখান থেকে দ্যাট তুলে দিলে আমার বাক্য হয়ে যাবে। ওকে, আমরা দেখো আরেকটা বাক্য যদি দেখি, স্যাম। অলমোস্ট আমরা জানি কি এটি একটি অ্যাডভার্ব, অলওয়েজ আমরা জানি কি এটি একটি অ্যাডভার্ব। তাহলে স্যাম হচ্ছে কি সাবজেক্ট, এ লট অফ ফান এটি আমরা অবজেক্ট ধরলাম। তাহলে এখানে আমাকে কি, এইখানে আমরা দেখতেছি যে এখানে একটি ভার্ব মিসিং আছে। তাহলে আমাকে যদি ভার্ব যদি মিসিং থাকে তাহলে এখানে কি আমাকে একটা মেইন ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি এখানে একটা মেইন ভার্ব ব্যবহার করতে পারি তাহলে আমার কি আর কোনো এখানে সমস্যা নেই। তাহলে আমি যদি এখানে স্যামের পরে যদি ইজ দিয়ে দিতাম, স্যাম ইজ অলমোস্ট অলওয়েজ এ লট অফ ফান, তাহলে আমার বাক্যটা সম্পূর্ণ হয়ে যেত। ওকে, তেমনইভাবে আরেকটা বাক্য যদি দেখি, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ। দেখো দ্য বুক দ্যাট ক্লোজ মার্কার, তাহলে আমরা বলছি যতগুলা ক্লোজ মার্কার আসবে ততগুলা ভার্ব আসতে হবে। তাহলে ক্লোজ মার্কারের পরে দ্যাট আই লেন্ট ইউ, আই লেন্ট ইউ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি, তাহলে এই বাক্যে আমরা যদি খেয়াল করি যে এই বাক্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে বাক্যে যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দ্য বুক হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি। যে বইটা আমি তোমাকে ধার দিয়েছি সেটি হচ্ছে গ্রন্থ তালিকার একটি ভালো বই। তাহলে এই যে দ্যাট আই লেন্ট ইউ এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্লোজ মার্কারও আছে, এরপরে সাবজেক্টও আছে, ভার্বও আছে। কিন্তু প্রিন্সিপাল ক্লোজের ক্ষেত্রে কি ভার্বটা নেই, কারণ এখানে হ্যাভিংটা কি জেরান্ড। যদি হ্যাভিং না দিয়ে যদি আমরা দিতাম হ্যাজ তাহলে কিন্তু বাক্যটা শুদ্ধ হয়ে যেত। দ্য বুক হ্যাজ এ গুড বিবলিওগ্রাফি। আর এই যে দেখো প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে সাবঅর্ডিনেট ক্লোজকে এনে বসানো হয়েছে। তাহলে প্রায়ই এরকম ঘটনা ঘটানো হয় যে অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে যে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ক্লোজের ভার্বের মাঝখানে সাবঅর্ডিনেট ক্লোজ বসানো হয়, যার কারণে তুমি প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টের ভার্বকে অনেক সময় এটা ধরতে তোমার সমস্যা হয়। তাহলে আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছি। আমরা এখন দুটো তোমাদের জন্য প্র্যাকটিস রেখেছি, এই প্র্যাকটিসগুলোর উত্তর তোমরা একটু ঝটপট করে দিবা। সেটি হচ্ছে অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট।
অ্যারিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট। তাহলে যে আমাদের 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটা আসলে কি হবে, যে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমরা একটু ঝটপট করে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা বের করে ফেলো, যে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসলে কি হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আসলে কি হবে, এটা তোমরা একটু ঝটপট করে একটু কমেন্ট করে জানাও, যে ঝটপট করে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা একটু জানাও, যে 1-এর উত্তরটা কি হবে। আরিফ আজাদ 1-এর উত্তর হ্যাজ দিয়েছে। মালিয়া বিনতে মামুন লিখেছে স্যার ইফতারের দাওয়াত দিয়েন। আবু জাফর হ্যাজ লিখেছে। জিটি রাজ হ্যাজ লিখেছে। মরিয়াম বেগম হ্যাজ। কামনা মিম হ্যাজ লিখেছে। কারিমা আক্তার উনি উত্তর এ করেছে। ফাইজা বিনতে আমিন সাইবা উনিও হ্যাজ করেছে। আকমাল চাকলাদার উনি হ্যাজ করেছে। আসলে তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তরটা আসলে সঠিক উত্তরটা কি হবে, যে আমরা দেখতেছি অ্যারিজোনা হচ্ছে কি একটা অঞ্চলের নাম, একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি আমার এখানে একটা ভার্ব লাগবে, তাহলে এছাড়া বাকি এক্সটেনশন রয়েছে। তাহলে আমরা দেখতেছি 4টা অপশনের মধ্যে ভার্ব হিসেবে একমাত্র হ্যাজই রয়েছে, এছাড়া একটু ভার্ব না। এবং তোমরা যারা উত্তর করেছে সকলের উত্তর মাশাআল্লাহ সবার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেটি হচ্ছে পার্ট বি, যে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট। তাহলে এই বাক্যের ভিতরে কোন অংশ ভুল রয়েছে, তাহলে কোন অংশ ভুল রয়েছে সেই ভুলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা এতক্ষণ সঠিক উত্তর বের করেছি, এখন আমাদের পরবর্তী অ্যাকশনটা হচ্ছে যে পিন পয়েন্ট এররের ক্ষেত্রে উত্তর কোনটা সঠিক সেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে উত্তর কোনটা ভুল এটা বের করার জন্য। তাহলে দেখো ভ্যানোমাস স্নেকস মানে বিষধর সাপ, তাহলে এটা হচ্ছে কি যে স্নেককে কোয়ালিফাই করেছে, এর মানে ভ্যানোমাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যে স্নেকস উইথ মডিফাইড টিথ কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস ইন হুইচ দ্য ভ্যানম ইজ সিক্রেটেড অ্যান্ড স্টোরড। তাহলে এই বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে আমার যে অংশগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে, এই 4টা দাগের কোনো একটা অংশ শুধুমাত্র আমি পরিবর্তন করতে পারবো, এছাড়া অন্য বাক্যের অন্য পার্টের কোনো কিছু চেঞ্জ করা আমার যাবে না। তাহলে তুমি যদি একটু খেয়াল করো যে এইখানে যদি ভ্যানোমাস স্নেকসের পরে উইথ থাকে তাহলে কি মডিফাইড বসতে পারে? উইথের পরে আমরা জানি যে ভার্ব থাকলে পরে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতাম। এর মানে কি যে তাহলে এইখানে আমি প্রথমত দেখতে পাচ্ছি যে আমি যদি এইখানে স্নেকসের পরে উইথকে না রাইখে এইখানে যদি আমরা একটা ভার্ব নিয়ে আসি, যদি ভ্যানোমাস স্নেকস have modified teeth connected to poison glands in which the venom is secreted and stored, তাহলে কিন্তু আমার বাক্যটা কিন্তু সঠিক হয়ে যেত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিন পয়েন্ট এরর বলতে আসলে আমরা কি বুঝে থাকি। পিন পয়েন্ট এরর বলতে আমরা বুঝি যে প্রদত্ত প্রশ্নের মধ্যে 4টা অপশনের যে কোনো একটা অপশনে ভুল থাকবে, আর আমাদের কাজ হচ্ছে সেই ভুলটাকে জাস্ট আইডেন্টিফাই করা। ওকে, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। যে আরমান খান লিখেছে স্যাম অলমোস্ট অলওয়েজ হ্যাজ এ লট অফ ফান, হ্যাজ হবে না, স্যাম ইজ অলমোস্ট অলওয়েজ এ লট অফ ফান হবে। ওকে আরমান সাহেব। প্রতীক বিশ্বাস দ্বীপ লিখেছে স্যার কিভাবে পড়লে ঢাবিতে চান্স পাবো, ও সার্কাজাম করেছে এখানে। প্রতীক বিশ্বাস দ্বীপ গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট 168তম হয়েছে, আজকে লিখেছে স্যার কিভাবে পড়লে ঢাবিতে চান্স পাবো। প্রতীক তুমি তো আমাদেরকে এখন জানাবো যে আসলে কিভাবে পড়লে যে আমাদের পরবর্তী ব্যাচের স্টুডেন্টসগুলো যে যারা এই যে আজকে ক্লাসে আছে তারা ভালো করতে পারবে।
এটা তুমি একটু আমাদেরকে জানালে ভালো হবে। মোহাম্মদ পারভেজ স্যার, উইথের পর ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, যে পারভেজ উইথের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু পিন পয়েন্ট এররের ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে যে অংশের নিচে দাগ দেওয়া থাকবে শুধু সেটি চেঞ্জ করতে পারবা। দেখো উইথের পরে মডিফাইড রয়েছে, মডিফাইডকে এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তুমি উইথকে চেঞ্জ করতে পারবা কিন্তু মডিফাইডকে চেঞ্জ করতে পারবে না। এটাই হচ্ছে পিন পয়েন্ট এররের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আশা করি পারভেজ তুমি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান ইনফিনিটিভ ইন দ্য কমপ্লিমেন্ট, অর্থাৎ যে কিছু ফাইনিট ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ বসে। তাহলে এমন কিছু ফাইনিট ভার্ব আছে যে ফাইনিট ভার্বগুলোর পরে যদি আরেকটি ভার্ব চলে আসে তাহলে সেই ভার্বের পূর্বে আমাকে অবশ্যই একটা টু বসাতে হবে। কামনা মিম লিখছে স্যার হ্যাজ নাকি হ্যাভ হবে। দেখো ভ্যানোভাস স্নেক্স তো প্লুরাল রয়েছে, যার কারণে এখানে হ্যাজ হওয়ার সুযোগ নেই, হ্যাভ হবে। প্রতীক বিশ্বাস দীপ লিখেছে স্যারের কথা অক্ষরে অক্ষরে পালন প্লাস পরিশ্রম ঢাবি। যাই হোক, প্রতীককে আমরা আবারও অভিনন্দন জানাই যে প্রতীক মাগুরা থেকে এসেছিল, যে ও খুবই একটি শান্ত স্বভাবের একটি ছেলে, একেবারে খুবই নরম ভদ্র এবং প্রচণ্ড বিনয়ী। সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, ইনশাল্লাহ এর ফলাফল হিসেবে আল্লাহ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 168তম স্থান দিয়েছেন। আশা করি প্রতীক তার ক্যারিয়ারের ক্ষেত্রেও আরও ভালো কিছু করবে, এই প্রত্যাশা সবসময় থাকে। তো যাই হোক, তাহলে আমরা এইখানে এমন কিছু ভার্ব দেখতে পাচ্ছি যে কিছু ফাইনিট ভার্ব রয়েছে, যেমন অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হোপ, হেজিটেট, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ড, থ্রেটেন, ওয়ান, উইশ বা ওয়েট ওয়ার্ড। আচ্ছা, যাই হোক, এই যে আমরা কতগুলো ফাইনিট ভার্ব, এরা কিন্তু ফাইনিট ভার্ব, অর্থাৎ এই ফাইনিট ভার্বগুলোর পরে যখনই আরেকটি ভার্ব আসবে তখনই সেই ভার্বের পূর্বে আমাদেরকে একটা টু যুক্ত করতে হবে। যেমন দেখো উই হ্যাড প্ল্যান্ড, দেখো এর ভিতরে তোমার এই যে প্ল্যান রয়েছে, এই প্ল্যানের পরেই যখন আরেকটা ভার্ব আসবে সেই ভার্বের পূর্বে আমাকে একটা টু যুক্ত করতে হবে। এটাই হচ্ছে ইনফিনিটিভ ভার্বের প্রধান বৈশিষ্ট্য। এরা কিন্তু নন ফাইনিট না, অর্থাৎ তুমি যে এই যে ভার্বগুলো তুমি দেখতে পাচ্ছ যে অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, তারপর হচ্ছে যে তোমার ফরগেট, হোপ, হেজিটেট ইত্যাদি, এই ভার্বগুলোর পরে যখনই আরেকটি ভার্ব চলে আসবে তখনই সেই ভার্বটির পূর্বে তোমাকে একটি টু যোগ করতে হবে। তানভীর আহমেদ লিখেছে স্যার আমি মাদারীপুর জেলা থেকে। তানভীর, তোমাকে স্বাগতম জানাই আমরা। তুমি আমাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুর থেকে জয়েন করেছো, এ কারণে। তাহলে আমরা একটু ঝটপট আমরা একটু দেখব যে এই জায়গায় আসলে দেখো হি ওয়ান্টেড স্পিক উইথ মিস্টার ব্রাউন, হি ওয়ান্টেড স্পিক। তাহলে আমরা দেখলাম যে ওয়ান্টের পরে আসলে কি, যে আমাকে একটি টু যুক্ত করতে হবে এই মাঝখানে, তাহলে আমার এটি সঠিক হবে। উই ডিমান্ড নোয়িং আওয়ার স্ট্যাটাস, দেখো তাহলে এই একই সমস্যা যে ডিমান্ডের পরে ডিমান্ড এবং নোয়িং এর মাঝখানে কি লাগবে, একটা টু। আর যখনই তুমি টু যোগ করবা তখন কি আর নোয়িং হওয়ার এখানে সুযোগ নেই। তারপরে দেখো দে ডিড নট প্ল্যান বাইং, একই সমস্যা। তারপরে দেখো দ্য ওয়েদার টেন্ডস টু ইমপ্রুভ ইন মে, এটা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে তোমাদের জন্য এক্সারসাইজ হিসেবে
আমরা দুটো পার্ট রেখেছি, পার্ট এ এবং পার্ট বি, যে ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েস অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং ড্যাশ ইট, যে এটার আনসারটা কি হবে। আর একটি হচ্ছে তোমাদের কাছে আরেকটি প্রশ্ন রেখেছি, যে এই প্রশ্নটির উত্তরটা আসলে কি হবে। তোমরা একটু ঝটপট একটু উত্তরটা করে ফেলো, ঝটপট। আলিফ জুবাইর রহমান ভাইয়া, আপনাদের প্রাইভেটে ভর্তি হতে যাচ্ছি। যে আলিফ, তুমি আসলে কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও প্লিজ। তুমি তোমার নাম্বারটা দিয়ে রাখতে পারো, আমাদের প্রতিনিধিরা তোমার সাথে যোগাযোগ করবে। ওকে, তাহলে আমরা এই যে দুটো বাক্য আমরা দেখতেছি, যে দুটো সেন্টেন্স, যে তোমরা প্রথমটা উত্তর অলরেডি করা শুরু করেছো, তোমরা ঝটপট একটু উত্তর করো এবং ক্লাসটি তোমরা শেয়ার করে দিতে পারো। যারা ক্লাসটি শেয়ার করবে তাদেরকে ক্লাস নোটস দেওয়া হবে, অর্থাৎ এই ক্লাসের যে আমাদের একটা প্র্যাকটিস শিট থাকবে, তুমি বাসায় বসে একটু প্র্যাকটিস করতে পারবা। এটা আমরা একটা পিডিএফ শিট তোমাদেরকে আমাদের পেজে দিয়ে দিব, তোমরা চাইলে সেটা প্রিন্ট করে নিতে পারো, অথবা কম্পিউটারে বসে তুমি সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, যে তুমি যেভাবে চাও। দ্রুত তোমরা কমেন্ট করো এবং তোমরা আজকে ক্লাসটি শেয়ার করে দাও, এবং তোমরা কে কোথা থেকে জয়েন করেছো তা তোমরা আসলে কমেন্ট করে জানাতে পারো। এগুলো আসলে সাধারণত সবাই ক্লাসের শুরুতে জানতে চায়, আমি আসলে ক্লাসের মাঝামাঝি জানতে চাইলাম যে কে কোন জায়গা থেকে তোমরা জয়েন করেছো, একটু কমেন্ট করে জানাতে পারো। আমরা একেবারে বেসিক গ্রামারের জন্য যে আমরা দুটো বই তোমাদেরকে আমরা শেষ করাতে চাই, একটি হচ্ছে ব্যারেনস্টফেল এবং অন্যটি হচ্ছে ক্লিফস্টফেল। এই দুটো বই যদি তুমি সুন্দর করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে নিতে পারো তোমার মূল কোচিং শুরু করার আগেই, তাহলে তোমার বেসিক ইংলিশটা একেবারে স্ট্রং হবে ইনশাল্লাহ। এটা দিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় গুলোতে তুমি চান্স পাইতে সহায়ক হবে। এর পাশাপাশি তোমার একাডেমিক ইংলিশের ক্ষেত্রেও ব্যাপক ইমপ্রুভমেন্ট হবে বলে আশা করি। মরিয়ম বেগম লিখেছে, স্যার আই এম ফ্রম ঢাকা। তাহলে তোমরা ঝটপট আনসার করো এবং তোমরা তোমাদের কে কোথা থেকে জয়েন করেছো সেটাও জানাতে পারো। যেমন মরিয়ম জানালো, আরেকজনের কাছ থেকে জানলাম মাদারীপুর, অর্থাৎ তোমাদের সাথে কি আমাদের গ্রিটিংসটা হয়ে গেল। তোমরা আমি ফরিদপুর থেকে জয়েন করেছি তোমাদের সাথে। তো দেখো এখনকার যোগাযোগ মাধ্যমটা কত সুন্দর হয়েছে, যে আমি আমার জায়গায় বসে তোমাদের সাথে কোঅপারেট করতে পারতেছি, যে একজন ঢাকা থেকে, একজন মাদারীপুর থেকে, একজন বরিশাল থেকে, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে আমাদের কোঅপারেশন হওয়ার সুযোগ রয়েছে। আবু জাফর ওনার আইডি থেকে লিখেছে কাজী শাহজুল ইসলাম মহিলা কলেজ বোয়ালমারি থেকে। এই যে আবু জাফর যার আইডি থেকে, তার জ্ঞাতার্থে বলি যে তোমাদের কলেজ থেকে একটা আপু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোচিং থেকে চান্স পেয়েছে। ওই আপুটা আর একটু দেখে নিও তোমরা, যে ওর কলেজ থেকে আরেকজনকে আমরা পেয়েছি। ওকে, তারপর নীলকান্ত দাস স্যার ফরিদপুর থেকে, চিন্ময় রয়, এরপরে কামনা মিম লিখেছে আমি সালতা থেকে, মোহাম্মদ রায়হান আহমেদ দিনাজপুর থেকে, বা দীপ্ত রায় রাজবাড়ী থেকে স্যার। ওকে, তারপরে অয়টি বিশ্বাস প্রজ্ঞা, উনি হচ্ছে ফরিদপুর থেকে, সামিয়া তাসনিম ফরিদপুর থেকে, আরিফ আজাদ ফরিদপুর থেকে, আরমান ফরিদপুর থেকে। যাই হোক, তাহলে দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েস অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং। আমরা তাহলে একটু আগে দেখেছি যে লার্নের পরে টু প্লাস তাহলে কি ভার্ব ওয়ান হবে। এর মানে তোমার যদি এই লিস্টের ভার্বগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে না। এর মানে যে আমরা ক্লাসের শেষে আমরা যে নোটসটা তোমাদের যে প্র্যাকটিস শিটটা তোমাদেরকে দিব, তুমি ওখান থেকে এই লিস্টের ভার্বগুলোকে একটু ভালো করে আয়ত্ত করবে, সেটা মুখস্থ করতে পারো, বারবার প্র্যাকটিস করতে পারো, যাতে তোমার আয়ত্তে চলে আসে। মাধুর্য বিশ্বাস ঝিনাইদহ থেকে, মাধুর্য তোমাকে অভিনন্দন। এসকে রুদ্র স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুদ্র তোমার কি অবস্থা? রুদ্র সম্প্রতি বিউপিতে চান্স পেয়েছে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এখনো আমি জানি না, তোমার কি চান্স হয়েছে কিনা তাও জানি না। যাই হোক,
আকমল চক্রধর, আমি সরকারি বাংলা কলেজে পড়ি, বাড়ি ফরিদপুর, জেলা সদরপুর। বাহ, ওকে। আবু জাফর, আমি তো অফলাইনে ক্লাস করি স্যার, আজ করি নাই। ওকে, আচ্ছা, সমস্যা নাই। তোমরা যারা অফলাইনে ক্লাস করো তাদের ক্ষেত্রে যেটা হবে, আগামীকাল আবার অফলাইনে 12টায় ক্লাস আছে। আমরা এই প্রথম দিককার ক্লাসগুলো আমরা একটু রিপিট করে নিচ্ছি, যে তোমাদের মেকআপ হয়ে যাবে। এরপর থেকে কি হবে, একই সাথে অফলাইনে যেটা পড়ানো হবে সেটা অনলাইনে পড়ানো হবে, যার কারণে আর সমস্যা থাকবে না। ওকে, তাহলে 1 নাম্বার প্রশ্নটা আমরা পেরে গিয়েছি। তাহলে 2 নাম্বার প্রশ্নটা আসলে পিন পয়েন্টের কি বলতেছে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি সিমড এভলভ। দেখো, তাহলে আমরা এখানে দেখেছিলাম যে সিমের পরে আমরা জানি যে সিম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। যেমন দেখো, এই যে আমরা দেখলাম যে এর আগের প্রশ্নে লার্নিং আছে। দেখো, লার্নের সাথে আইএনজি আছে কি না এটা আমার কাছে ইম্পর্টেন্ট ইস্যু না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে লার্নের পরে যখন আর একটা ভার্ব আসবে সেই ভার্বটা ইনফিনিটিভ হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। মালিহা বিনতে মামুন লিখছে, স্যার আমি ফরিদপুর থেকে। মালিহা, তুমি এখন বিউপি থেকে বললে আমার কাছে খুব বেশি ভাল লাগবে, যে তুমি সম্প্রতি বিউপিতে চান্স পেয়েছে, যে তুমি বিউপি থেকে বললেই ভালো হবে। তানভীর আহমেদ লিখেছে, স্যার সরকারি রাজ্য কলেজ থেকে, স্যারের ক্লাসগুলো খুব ভালো লাগে। যাক, থ্যাংক ইউ। ইরিন ইসলাম আলহাজ লিখেছে ফরিদপুর গভর্নমেন্ট ইয়াসিন কলেজ থেকে। যাই হোক, ওকে, ধন্যবাদ সকলকে, যে তোমরা একটু দয়া করে একটু ক্লাসটা একটু শেয়ার করে রাখো, তোমার বন্ধুদের মাঝেও ক্লাসটি ছড়িয়ে দিতে পারো। যে আশা করি যে সবাই ক্লাসটির মাধ্যমে একটু হলেও উপকৃত হবে। আর তোমাদের আসলে এখনই পারফেক্ট টাইম, যারা 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থী, তারা তোমরা একাডেমিকের পাশাপাশি, একাডেমিক প্রস্তুতির পাশাপাশি এখন থেকে অ্যাডমিশনের জন্য কাজ না করলে যে পরবর্তীতে বেশ বেগ পেতে হবে। এবছর আমি দেখেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্টস যারা ভালো পজিশনে আছে, তাদের ম্যাক্সিমামই আগে থেকেই ওরা প্রস্তুতিটা নিয়েছে। ওকে, মরিয়ম বেগম, স্যার আগামীকাল অনলাইনে ক্লাস কখন করাবেন আমাদের? আমি অনলাইনে শুক্র এবং শনিবার রাত 9টায়। আজকে প্রথম থেকে একটু দেরি হয়েছিল, এরপর থেকে প্রতি শুক্র এবং শনিবার রাত 9টায় হবে ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখো, আমরা যেমন আমরা এতক্ষণ দেখলাম যে কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ বসে। আর এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে কিছু ট্রানজিটিভ ভার্ব এরপর কিছু ট্রানজিটিভ না লিখে ফাইনিট লিখলে ভালো হয়। কিছু ফাইনিট ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বা জেরান্ড বসে। তাহলে এমন কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলোর পরে যখনই আরেকটি ভার্ব আসবে তখনই সেই ভার্বের পূর্বে আমরা কি করব, আমরা আইএনজি যুক্ত করে ফেলবো। তাহলে দেখো সেই ভার্বগুলো কারা, যে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিসকাস, ডিলে, ডিনাই, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, পোস্টফোন, প্র্যাকটিস, রিস্ক, কুইট, রিকল, রিগ্রেট, রিকমান্ড, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। তাহলে এই যে আমরা যে লিস্টে কতগুলা ভার্ব দেখলাম, যে ভার্বগুলোর পরে যখন এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি করব বা জেরান্ড করব। তাহলে এটাকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ, রূপদাস তার টিম নিয়ে কেএফসি মাঠ কুইট করলো। দেখো, আমরা কি করলাম, একটা ছন্দ বানিয়ে নিলাম যে রূপদাস তার টিম নিয়ে কেএফসি মাঠ কুইট করলো। আচ্ছা, মাহিদুল ইসলাম মাহিন, স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মাহিনও গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সে চান্স পেয়েছে, 272তম হয়েছে। মোশাররফ হোসেন সম্মত শিক্ষক, এটি কি অ্যাডমিশনের ক্লাস? হ্যাঁ, এটি মূলত অ্যাডমিশন এবং বেসিক অর্থাৎ বেসিক ইংলিশের জন্য আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, যে আরমান খান, আপনাকে আরেকটু ভালো করে আপনাকে পড়াশোনা করা উচিত। আপনি ভুলভাল ব্যাখ্যা দিচ্ছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কি করেন, ভুলভাল ব্যাখ্যা দিচ্ছেন যে লার্নিংয়ের পরে আপনি বলতেছেন যে লার্নিংয়ের পরে জেরান্ড হবে না, লার্নিংয়ের পরে ইনফিনিটিভ হবে। আপনি একটু ভালো করে একটু দেখে নেবেন, তাহলে আশা করি আপনার কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যে প্রবলেম 3তে এসে আমরা দেখলাম যে কিছু ভার্ব পেয়েছি, যে ভার্বগুলোর পরে আমরা জেরান্ড ব্যবহার করে থাকি। তাহলে সেটাকে আমরা শর্টকাট বানিয়েছি, রূপদাস তার টিম নিয়ে কেএফসি মার্ট কুইট করলো। তাহলে এই যে দেখেন, এই যে ভার্বগুলা, এই যে আর কোথা থেকে পেলাম, আর সমান সমান হচ্ছে কি রিস্ক, ইউ সমান সমান হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড, পি সমান সমান হচ্ছে কি পোস্টফোন অথবা প্র্যাকটিস, ডি সমান সমান হচ্ছে কি ডিসকাস, ডিলে, ডিনাই, এ সমান সমান হচ্ছে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। তাহলে এসে হচ্ছে কি স্টপ, সাজেস্ট। এরপরে টিতে হচ্ছে কি, টিতে হচ্ছে টলারেট। এরপরে ইতে রয়েছে কি এনজয়, এতে তো আমরা আগেই পেয়েছি। এম এ রয়েছে হচ্ছে মেনশন, মিস। এরপরে কেতে কিপ, এফে হচ্ছে ফিনিশ, সিতে কন্টিনিউ, কমপ্লিট, কনসিডার। এরপরে কুইট তো পাইলাম। তাহলে এই যে আমরা যদি আমরা এখানে একটু যদি খেয়াল করি যে আমি এভাবেই আমরা পড়তাম যে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কন্টিনিউ, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, প্র্যাকটিস, কুইট, রিকল, রিকমেন্ড, রিস্ক, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে আমরা আইনজি যুক্ত করতে পারি, এটা করে থাকি। এর জন্য এই ভার্বগুলোকে আমরা জেরান্ডিয়াল ভার্ব বলি। সেই জায়গায় আমরা শর্টকাট করার জন্য আমরা একটা ছন্দের মতো ব্যবহার করেছি, রূপদাস তার টিম নিয়ে কেএফসি মার্ট কুইট করলো। অর্থাৎ তুমি এই ভার্বগুলোকে পড়ার পরে এটার সাথে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সৌরভ সাহা আমার ভাই, ও খুলনা থেকে দেখছি, ভাইয়ের ক্লাসগুলো অনেক গোছালো এবং সুন্দর হয়। সৌরভ সম্প্রতি অর্থাৎ বেশ 1 বছর হলো ও ডাক্তার হয়েছে। ও ফরিদপুর মেডিকেল থেকে পড়াশোনা করেছে, ও এখন খুলনাতে থাকে, ওর হোম টাউন খুলনা। সৌরভকে আমি খুবই মিস করি, খুব অসাধারণ একজন মানুষ, সুন্দর বায়োলজি পড়ায় এবং সব সাবজেক্টই, অর্থাৎ ও মেডিকেলে যেহেতু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবই সুন্দর পড়ায়। সৌরভের জন্য শুভকামনা। এমডি রায়হান আহমেদ স্যার, যে কোনো দুটি ভার্ব পাশাপাশি থাকলে কি পরের ভার্বের সাথে আইএনজি হবে না? না রায়হান, এটা আসলে করাটা ঠিক না যে তুমি পাশাপাশি দুটি ভার্ব থাকলেই যে আইএনজি হবে, বিষয়টা এমন না। যেমন আমরা প্রবলেম 2তে দেখলাম যে ওই সিলেক্টেড ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে, আবার প্রবলেম 3তে এসে দেখতেছি যে এই ভার্বগুলোর পরে তোমার আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ তোমাকে জানতে হবে কোনটা ইনফিনিটিভ ভার্ব আর কোনটা জেরান্ডিয়াল ভার্ব, তাহলে আশা করি এই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। মোশাররফ হোসেন, যে উনি লিখেছে, সম্মানিত শিক্ষক, ডিউড ইংরেজি রিটেন সাইটের লেখা আপনার বইটি কি এখনো কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, আপনি এই বইটি এখনো অ্যাভেলেবেল আছে, আপনি রকমারিতে পাবেন, অথবা আমাদের পেজে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিলে যে আমাদের অপারেটর যারা আছে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনি চাইলে বইটি কালেক্ট করতে পারবেন। আশা করি যে একটু হলেও স্টুডেন্টদের উপকার হবে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন দেখেন, হি এনজয়েস ট্রাভেলিং। তাহলে দেখেন, এনজয়ের পরে যখনই আরেকটি ভার্ব আসলো, সেই ভার্বের সাথে কি আমরা আইএনজি যোগ করতেছি। যেমন এখানে বলা হয়েছে অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ আফটার দ্য ভার্ব লিস্টেড, অর্থাৎ লিস্টেড ভার্বগুলোর পরে যে তোমাকে ইনফিনিটিভ ব্যবহার করাটা অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ কি এই লিস্টের ভার্বগুলোর পরে সবসময় আমাদের জেরান্ড করতে হবে।
ওকে, আমরা এখানে কতগুলো এক্সাম্পলস রেখেছি। যেমন প্রথম এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে সেম এভাবেই। শি ইজ কনসিডারিং নট টু গো। তাহলে দেখো শি ইজ কনসিডারিং নট টু গো। তাহলে কনসিডারিং এর পরে আমরা দেখলাম যে কনসিডার, আমরা দেখেছি যে কনসিডারের পরে যখনই আরেকটি ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আশা করি যে তোমরা এটা বুঝে গিয়েছো। এরপরে দেখো আমরা একটু আগে দেখেছি এনজয়ের পরে, এনজয়ের পরে কি, এনজয়ের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু আছে কি হে উই এনজয় টক উইথ ইউর ফ্রেন্ড। তাহলে এখানে কি এনজয়ের পরে টক হবে না, হবে কি টকিং। তারপরে দেখো হাং কমপ্লিটেড দ্য রাইটিং হিজ থিসিস দিস সামার। তাহলে কমপ্লিটেডের পরে আরেকটি ভার্ব আসছে, কিন্তু মাঝখানে কি করা হয়েছে, আবার দা করা হয়েছে, দাটা এখানে অপ্রয়োজনীয়। তারপরে দেখো আচ্ছা, I miss to watch the news when I am traveling। তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে মিসের পরে আমরা দেখেছি, মিসের পরে আসলে কি ইনফিনিটিভ করা যাবে না, মিসের পরে আমাকে করতে হবে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত। এরপরে দেখো শি মেনশনস স্টপ না হয় কি হবে, স্টপিং হবে। তাহলে এই যে আমরা যদি স্পেসিফিকলি এটা না জানি যে কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হবে এবং কোন ভার্বগুলোর পরে জেরান্ড হবে, তাহলে আমাদের পরীক্ষার হলে যে আমাদের সমস্যা হয়ে যাবে। আসলে পরীক্ষার হলে পারার জন্য আমাদের যে কাজটা করা উচিত যে বারবার এগুলোকে একটু অধ্যয়ন করা, বারবার প্র্যাকটিস করা। তুমি মুখস্থ রুলস মুখস্থ করার থেকেও বেশি প্র্যাকটিস করবা। যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবা তত তুমি পারফেক্ট হবা। আর এখানে তোমাদের জন্য দুটো পার্ট এ এবং পার্ট বি রেখেছি, তোমরা দ্রুত একটু সলভ করো। কামনা মিম লিখেছি স্যার ইনফিনিটিভের একটা ছন্দ দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা কামনা, আমি আগামীকালকের ক্লাসে তোমাদের জন্য ইনফিনিটিভের ছন্দ আমি তোমাদেরকে একটা রেডি করে দেব ইনশাল্লাহ। তোমরা যাতে তোমাদের যদি একটু সহায় হয় তাহলে আমাদেরও ভাল লাগে কাজ করে। যাই হোক, তাহলে দেখো এখানে পার্ট এ এবং পার্ট বিতে আমরা দুটো এক্সারসাইজ রেখেছি। এক নম্বর হচ্ছে স্ট্রাস ফিনিশড হাউ অফ হিজ পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। এটা কি হবে যে ফিনিশ। Okay, part B, choose the incorrect word or phrase and correct it. Many people have stopped to smoke because they are afraid that it may be harmful to their health. দেখো তোমরা এখন যেহেতু জেরান্ডের রুলস পড়তেছো, তোমাদের কাছে স্যার এটা তো আমি পারি, যে কারণ যে জেরান্ড হবে। কেন জেরান্ড হবে? কারণ আমি তো এখন জেরান্ডের প্র্যাকটিস করতেছি। কিন্তু তোমাকে যখন রুলসগুলো মিক্সড করে দেওয়া হবে, তুমি যদি ভালো করে না পড়া থাকে তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। অর্থাৎ ফিনিশের পরে যখনই আরেকটি ভার্ব আসবে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আর আইএনজি হলে উত্তর কোনটা হবে? অবশ্যই অপশন ডি উত্তর হবে। ওকে, পার্ট বিতে তাহলে কোন জায়গা ভুল আছে সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। তানভীর আহমেদ লিখছে স্যার ঢাবিতে অ্যাডমিশন দিতে মানবিক থেকে এসএসসি এইচএসসি পরীক্ষার কত পয়েন্ট লাগে? এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট লাগবে কমপক্ষে। যে কোনো এক 3-এর নিচে পাইলে হবে না, দুটো মিলে 7 পয়েন্ট লাগে এবং সর্বনিম্ন জিপিএ 3 লাগবে। ওকে, আচ্ছা এরপরে বলা হয়েছে পার্ট বিতে মরিয়াম উত্তর করেছে স্মোকিং, তারপরে আরফি আজাদ উনি স্মোকিং করেছে, আকমাল চাকলাদার উনি সম্ভবত এর উত্তর করেছিল ডি। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা পার্ট বির উত্তর। তাহলে আমরা দেখলাম যে স্টপের পরে আসলে স্মোক হবে না, হবে কি স্মোকিং। তাহলে এই যে তোমরা আশা করি যে এই জায়গাগুলোতে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, আমরা এরপরে হচ্ছে প্রবলেমস নাম্বার 4, 4 নম্বর প্রবলেমে আসলে আমরা কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব। ভার্ব ফ্রেজেস দ্যাট রিকোয়ার অ্যান আইএনজি ফর্ম ইন দ্য কমপ্লিমেন্ট। তাহলে মূলত হচ্ছে 4 নম্বর প্রবলেম যে সম্পর্কিত কিছু প্রিপোজিশনাল ফ্রেজ এর পর ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে আমরা দেখব
যে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যে সকল প্রিপোজিশনাল ফ্রেজের পরে সর্বদা জেরান্ড বসে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে যাদের পরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইনজি যোগ করা। তাহলে আসলে তারা কারা, আমরা যদি এটা একটু দেখে নিই একবারে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যেমন অ্যাপ্রুভ অফ, শেষে অফ আছে যার কারণে বুঝতে সুবিধা। বি বেটার অফ, ক্যান নট হেল্প, কাউন্ট অন, ডু নট মাইন্ড, ফরগেট অ্যাবাউট, গেট থ্রু। এরপরে কিপ অন, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ইনসিস্ট অন, থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অফ। তাহলে আমরা উইথ অ্যা ভিউ টু, উইথ আ ভিউ টু, এরপরে হচ্ছে বি বা গেট, ইউজড টু অথবা বি বা গেট, অ্যাকাস্টমড টু, এরপরে কনফেস টু। তাহলে আমরা দেখলাম যে এমন কিছু টু আছে যে টুর পরেও ভার্বের সাথে আইএনজি বসে। যে এর মধ্যে তোমার লুক ফরওয়ার্ড টুটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার এটা, অবজেক্ট টু 3 স্টার, এরপরে তোমার উইথ এ ভিউ টু 3 স্টার, বি বা গেট বা বিকাম ইউজ টু অথবা অ্যাকাস্টম টু, এগুলো 3 স্টার। অর্থাৎ আমরা জানি সাধারণত টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এমন কিছু টু রয়েছে যে টু এর পরে আসলে ভার্বের সাথে বেস ফর্ম না বসে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে সেইগুলো আসলে কারা, এটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। যে অ্যাপ্রুভ অফ, বি বেটার অফ, তারপর হচ্ছে ক্যান নট হেল্প, কাউন্ট অন, ডু নট মাইন্ড, ফরগেট অ্যাবাউট, গেট থ্রু, কিপ অন, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, বি বা গেট, অ্যাকাস্টম টু, বি বা গেট, ইউজ টু। এই টুগুলোর পরেও ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে থাকি। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা একটু হলেও বুঝতে পেরেছ। এবার আমরা একটু প্র্যাকটিস অংশে যাই, দেখি যে দেখো শি ফরগেট অ্যাবাউট ক্যান্সেলিং। তাহলে দেখো এখানে ফরগেট অ্যাবাউটের পরে আরেকটি ভার্ব আসছে, যার কারণে আমরা কি করেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। ওকে, আচ্ছা, এরপরে এইখানে আমরা আরও কতগুলো প্র্যাকটিস করব। এমডি রায়হান আহমেদ স্যার, এইগুলা আমাদের রাইট ফর্ম ভার্বের জন্য অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই রাইট ফর্ম ভার্বের জন্য কেন ইম্পর্টেন্ট হবে না, খুবই ইম্পর্টেন্ট। মরিয়াম বেগম লিখছে সহজে মুখস্থ কিভাবে করা যায় এবং সহজে মনে রাখা যায় কি করে। যে তোমার যদি মুখস্থ পাঠ নিয়ে এরকম যে কিভাবে সহজে মনে রাখতে চাও, আমার লেখা একটা বই আছে ইংলিশ মেমোরি, তুমি রকমারিতে পাবা। ওই বইতে আমার কিছু শর্টকাট মেথড টেকনিক্স আছে, যে টেকনিক্সগুলো তুমি প্রথমে ফলো করলে তোমার বেশ উপকার পাবে। তুমি চাইলে বইটা তুমি কালেক্ট করতে পারবা। রকমারিতে ইংলিশ মেমোরি নামে আমার একটা বই আছে, ওই বইটা আমি সাধারণত অ্যাডমিশন সিকার্সদের পড়িয়ে থাকি, এবং এটা রিভিউ বেশ ছেলেমেয়েরা ভালো দেয়, যে ওটা পড়ে ওদের বেশ উপকার হয়। দেখো, শি ইজ লাইকলি নোয়িং, এই এক্সাম্পলটা আমি দেখেছি একবার ঢাবিতে এসেছিল। অর্থাৎ এই যে ব্যারেনস্টোফেল, ক্লিফস্টোফেল, এই বইগুলোর প্র্যাকটিস সেশনগুলো তুমি যদি ভালো করে বুঝে করো, তোমার সব জায়গার কাছে লাগবে। আমরা সাধারণত জানি যে লাইকের পরে টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব প্লাস আইএনজি দুটোই করা যায়, বাট তোমার লাইকলি যোগ টু প্লাস ভার্ব ওয়ান, অথবা উড লাইক মানে হচ্ছে চাওয়া, অথবা উড লাইকের পরে উড লাইক যোগ টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমরা এখান থেকে সহজে যেটা অনুমেয় বা বুঝতে পারি সেটা হচ্ছে লাইকের পরে আমরা টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি দুটোই করতে পারি। যেমন দেখো, এই বছর আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলো সি ইউনিটে, শি লাইকস রিডিং এ নভেল, শি লাইকস রিডিং এ নভেল। ওকে, তারপরে হচ্ছে যে আমরা দেখলাম যে লাইকের পরে ইনফিনিটিভ জেরান্ড দুটোই করা যায়, কিন্তু লাইকলি অথবা উড লাইকের পরে টু প্লাস ভার্ব ওয়ান করতে হয়। ওকে, তাহলে শি ইজ লাইকলি নোয়িং, তাহলে এটা আমরা কি করব, শি ইজ লাইকলি টু নো। তানভীর আহমেদ স্যার, ঢাবিতে অ্যাডমিশন জন্য মানবিক সাধারণ জ্ঞান কোন রিটার্নের বই পড়লে ভালো হয়? কোন রিটার্ন আমি বুঝতে পারি না ভাই।
কোন রাইটার? তুমি যে ঢাবির জন্য জুবাইর ভাইয়ের জুবাইর জিকে বইটা পড়তে পারো, এটা বেশ উপকারী। আর অনেকগুলো বাজারে বই আছে, জুবাইর জিকে আছে। এটা আমার কাছে মনে হয়, আমি আমার স্টুডেন্টদের এটা বলে থাকি, এটা পড়তে বলি, ওরা এটা পড়ে বেশ উপকৃত হয়। তুমি চাইলে এটা দেখতে পারো। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখলাম যে আরেকটি ইনকারেক্ট আছে, লেটস গো টু দ্য মুভি হোয়েন ইউ গেট থ্রু টু স্টাডি। তাহলে এই বাক্যটা তুমি যদি খেয়াল করো, লেট আস গো টু দ্য মুভি হোয়েন ইউ গেট থ্রু, দেখো গেট থ্রুর পরে টু স্টাডি আছে, টু স্টাডি না হয়ে তাহলে আসলে হবে কি স্টাডিং। তাহলে এটা করলে আমাদের হয়ে যেত উই ক্যান নট হেল্প টু ওয়ান্ডার। দেখো তাহলে আমরা দেখলাম যে ক্যান নট হেল্পের পরে টু ওয়ান্ডার হবে না, আসলে হবে কি ওয়ান্ডারিং। কারণ ক্যান নট হেল্পের পরে আর একটা ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এরপরে দেখো আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু, দেখো আমরা জানি যে লুক ফরওয়ার্ড টুর পরে মিট না হয়ে হবে কি মিটিং, যে লুক ফরওয়ার্ড টুর পরে আসলে মিট না হয়ে কি হবে মিটিং হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে কিভাবে আমাদের প্র্যাকটিসগুলো করতে হবে। এরপরে দেখো এটার পার্ট এটা আসলে কি হবে, তোমরা ঝটপট করে উত্তর করো পার্ট এটা কি হবে। আর তোমরা আজকের ক্লাসটা তোমরা শেয়ার করে রাখো, যে তোমাদের বন্ধুদের শেয়ার এবং মেনশন করতে পারো, যে তোমাদের ফ্রেন্ডদের যে শেয়ার এবং মেনশন করতে পারো যে আজকের ক্লাস তোমরা তোমাদের বন্ধু এবং ফ্রেন্ডদের মেনশন এবং শেয়ার করতে পারো। আমরা আগামীকাল তোমাদের একটাই দিব, আমরা আগামীকাল রাত 9টায় আবার ঠিক রাত 9টায় আমরা এই ক্লাসটা আবার শুরু করব। ওকে, তাহলে পার্ট এর উত্তরটা আসলে কি হবে, যে তোমরা যদি একটু দ্রুত ঝটপট করে কমেন্ট করে জানাও যে স্যার পার্ট এর উত্তরটা আসলে এই হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো, এটা আমরা জানতে চাই। যে মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ড্যাশ ম্যাটেরিয়ালস নেটিভ টু দ্য রিজন দ্যাট উইল ব্লেন্ড ইনটু দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। তাহলে যেমন মোহাম্মদ রায়হানা আহমেদ, আবু জাফর, আরফি আজাদ, তারপর হচ্ছে আকমল চাকলাদার, কামন আমিম, মরিয়াম বেগম, ওনারা সবাই বলতেছে স্যার ডি হবে, ইউজিং হবে। হ্যাঁ, তাহলে ডি নাম্বার উত্তর হবে, কারণ আপনারা যেহেতু সবাই বলতেছেন যে ডি হবে, তাহলে আমার তো এখানে তাহলে ডি নাম্বার হবে, যে মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ইউজিং। ওকে, আমরা এবার আর একটা প্রবলেমে চলে যাব। আচ্ছা, মোশাররফ হোসেন ওনার আইডি থেকে জানতে চেয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যদি একটি ক্লাস নিতেন অনেক উপকৃত হতাম। আসলে আমরা যে আমাদের নতুন যে কার্যক্রম, এই কার্যক্রমটা হচ্ছে প্রতি শুক্র এবং শনিবারে রাত 9টায় অনলাইনে, এবং অফলাইন হচ্ছে শুক্রবার দুপুর 3টায় এবং শনিবার দুপুর 12টায়। আমাদের একটা ভিশন রয়েছে, সেই ভিশনটা হচ্ছে বেসিক ইংলিশের উপর আমরা কাজ করবো। এটা পর্যায়ক্রমিকভাবে আপনার রাইট ফ্রম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবই চলে আসবে। আমাদের কাজ হচ্ছে যে প্রথম কাজটা হচ্ছে আমরা ব্যারেন্স টোফেল এবং ক্লিফস টোফেল এই দুটো বই আমরা শেষ করতে চাই, এ লক্ষ্যে হচ্ছে আমাদের কার্যক্রম। এটা একটু ধারাবাহিকভাবে আপনি কয়েকটা ক্লাস করলে আস্তে আস্তে আপনার চলে আসবে, সবগুলো টপিকসই চলে আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে আসবে, নো টেনশন। এবার হচ্ছে আমরা প্রবলেম উইথ টেন্স, অর্থাৎ প্রবলেমস উইথ টেন্স সংক্রান্ত কিছু সমস্যা। তার মধ্যে যে ওনারা যেটা বলছে যে এখানে মেনি গ্রামার বুকস লিস্ট এ লার্জ নাম্বার অফ টেন্সেস ইন ইংলিশ, অর্থাৎ বেশিরভাগ গ্রামার বইতে যে টেন্সের বিশাল সংখ্যার কথা বলা হয়েছে। বাট দ্য টু বেসিক টেন্সেস আর প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। অক্সিলারি ভার্বস আর ইউজড উইথ মেইন ভার্বস টু এক্সপ্রেস ফিউচার অ্যান্ড আদার স্পেশাল টেন্স। আসলে মডার্ন গ্রামারে টেন্স বলতে প্রেজেন্ট এবং পাস্টকেই বোঝায়। ট্রেডিশনাল গ্রামারে আমরা যে ধরনের গ্রামার পড়তে অভ্যস্ত, অর্থাৎ ব্রিটিশদের, সেটি হচ্ছে যে টেন্স আমরা জানি 3 প্রকার, কিন্তু আমেরিকানরা বলতেছে টেন্স মূলত 2 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট এবং আরেকটা হচ্ছে পাস্ট।
আর যেহেতু ব্রায়ান-স্টোফেল এটা আমেরিকান বই, যার কারণে ওনারা ওভাবেই সাজিয়েছেন। ওনারা এখানে যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটি হচ্ছে ইরেগুলার পাস্ট ফর্ম, অর্থাৎ ওনারা যেটা বলতে চায় সেটি হচ্ছে যে ভার্ব হচ্ছে যে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে রূপগত পরিবর্তন সেটি হচ্ছে দুটি ভাবে হয়। একটি হচ্ছে রেগুলার ভার্ব, আর একটি হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বকে আমরা স্ট্রং ভার্ব বলতে পারি, স্ট্রং ভার্ব, আর রেগুলার ভার্বকে আমরা উইক ভার্ব বলতে পারি। তাহলে আসলে উইক ভার্ব আর স্ট্রং ভার্বের মধ্যে পার্থক্য কি? যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ইডি যোগে হবে, যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ইডি যোগে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, সেই ভার্বকে আমরা বলবো রেগুলার বা উইক ভার্ব। বিষয়টা কেমন? যেমন ধরো আস্কের শেষে আমরা ইডি যোগ করে আস্কড করলাম, অর্থাৎ যে এমন টাইপের ভার্বকে আমরা বলে থাকি রেগুলার বা উইক ভার্ব, অর্থাৎ যে ভার্বের শেষে ইডি যোগে আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপল করতে পারি। আর যে ভার্বগুলোকে ভাওয়াল বা অন্য কোনো পন্থাও অবলম্বন করে পরিবর্তন করতে হয়, অর্থাৎ কোনো রেগুলার নিয়ম মানে না, সেই ভার্বকে আমরা বলতে পারি ইরেগুলার বা স্ট্রং ভার্ব। যেমন দেখো নো, নিউ, নন, অর্থাৎ কি এটার কোনো স্বাভাবিক নিয়ম মেনে এই ভার্বটা কি পরিবর্তন হচ্ছে না। ওকে, তাহলে এইখানে এমনই ভার্বের একটা লিস্ট দেওয়া হয়েছে, যে কিছু ইরেগুলার পাস্ট ফর্মের লিস্ট দেওয়া হয়েছে, কারণ টেন্স দিয়ে যখন আমরা এই ধরনের ভার্ব শুদ্ধ করতে যাব, আমি যদি সঠিক না জানি তাহলে আমার তখন ঝামেলা হয়ে যাবে। যেমন বিভার্ব হচ্ছে কি বেস ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ ওয়ার, আর পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি বিন। তেমনইভাবে বিটেন, বিকাম, বিকাম, বিগান, এভাবে আমরা কিছু ব্রায়ান-স্টোফেলের বইতে যে সকল লিস্ট দেওয়া রয়েছে এমন কিছু লিস্ট আমরা দেখেছি। এটা আমাদের কাছে এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা তোমরা জাস্ট একবার দেখে নিলেই পারবা। এখানে আমরা একটা প্র্যাকটিস রেখেছি। হ্যাঁ, মোহাম্মদ রায়হান আহমেদ লিখছে ডু ডিড ডান, অবশ্যই ডু ডিড ডান এটা স্ট্রং ভার্ব, কারণ এটা হচ্ছে ইরেগুলার। এবার দেখো দ্য কনসার্ট বিগেন এট 8 o'clock, কনসার্টটি শুরু হয়েছিল রাত 8টায়। তুমি যদি না জানো যে বিগিন এর পাস্ট হচ্ছে বিগ্যান, তাহলে তো তুমি ভাই পারবা না। এরপরে দেখো এইখানে কতগুলো ইনকারেক্ট দেওয়া হয়েছে। একটা ইনকারেক্ট আমরা পেয়েছি, দে ডান ইট ভেরি ওয়েল আফটার দে হ্যাড প্র্যাকটিস। আমরা জানি আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে আফটারের পূর্বে হবে কি পাস্ট ইনডিফিনাইট। এই যে রায়হান কেবল যেটা দিল ওরটা এবার কিন্তু কাজে লেগে গেছে, পাস্ট ইনডিফিনাইট। এখন রায়হান তুমি তো জানো যে ডু এর পাস্ট হচ্ছে ডিড, তাহলে আমরা জানি যে আফটারের পূর্বে হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স বসে এবং আফটারের পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স বসে। তাহলে সে শর্ত মতেও এখানে কি দে ডান না হয়ে হবে কি দে ডিড হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তাহলে কনজুগেশন অফ ভার্বগুলো কেন লাগবে এটা আমরা আশা করি যে আমরা বুঝে গিয়েছি। আমরা এবার সরাসরি পার্ট বিতে যাই, যে তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। যে স্লাইড বলতে আমি আমার যে ক্লাসের আপনি যে স্লাইডটা চাচ্ছেন এটা তো এখানে থাকবেই, এবং আমরা ক্লাস শেষে আমরা এটার একটা পিডিএফ দিয়ে দিব। ওটা পেলে আপনার জন্য বেশি সুবিধা হবে, আপনি চাইলে প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন। আর এই স্লাইডটা তো আপনার অনেক, এটা আমাদের পেজে থেকে যাবে এই ক্লাসটা, কোনো সমস্যা নেই। এখানে পার্ট এটা বলা হয়েছে বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড দ্য সেকশনস ড্যাশ টু ইংল্যান্ড দ্য ইব্রিয়ানস হ্যাড লিভড দেয়ার। তাহলে আমরা এই যে খেয়াল করে দেখেন
যে আমরা একটু খেয়াল করব যে আমরা জানি যে বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এবং দেখো যে কমার পরবর্তী অংশটা যেটা আছে সেটা মূলত বিফোরের পূর্ববর্তী অংশ, অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে এটা এখানে চলে আসবে, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে বিফোর যুক্ত ক্লজটা কি হবে? অবশ্যই এটা পাস্ট ইনডিফিনাইট হওয়া উচিত। তাহলে পাস্ট ইনডিফিনাইট যদি হওয়া উচিত, তাহলে তুমি নিজেই বুঝতে পারতেছো যে আসলে এটা কি হবে। যে অলরেডি মরিয়ম বেগম উনি আনসার করেছে স্যার কেম হবে, কারণ আমরা জানি যে কামের পাস্ট হচ্ছে কি কেম, অতএব এটার উত্তরটা কেম হলো। তাহলে এই যে কনজুগেশন অফ ভার্বকে অনেকেই গুরুত্ব কম দেয়, অনেকেই মনে করে যে এটা আসলে আমার না পড়লেও চলবে, আমি এটা ছোটোবেলায় যা পড়েছি তা দিয়েই হবে, কিন্তু আমরা মনে করি যে এটাকে গুরুত্বর সাথে পড়া উচিত। কারণ তুমি দেখো যে তুমি যদি যে কাম ভার্বে পাস্ট ফর্ম যদি কেম যদি তোমার না জানা থাকে, এমন একটা ভার্ব দিলে তুমি সেটা জানো না, তখন তো তুমি ভর্তি পরীক্ষায় তবে বিপদে পড়ে যাবা। এরপর পার্ট বি দেখো, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট। হোয়েন কলম্বাস সিন দ্য নিউ ওয়ার্ল্ড উই থট দ্যাট হি হ্যাড রিচড দ্য ইস্ট ইন্ডিজ বাই ওয়ে অফ ওয়েস্টার্ন, এটা হি হবে রোড। তাহলে দেখো হোয়েন যুক্ত ক্লোজটাতে হোয়েন হলো ক্লোজ মার্কার, আর সিন হলো শুধুমাত্র পাস্ট পার্টিসিপল। আমরা শুধুমাত্র পাস্ট পার্টিসিপল যখন থাকে তখন এটাকে আমরা ভার্ব হিসেবে স্বীকার করি না। আর হচ্ছে হোয়েন কলম্বাস, তাহলে এখানে কি সিন না হয়ে যদি আমরা স দিই তাহলে কিন্তু আমার কিন্তু হয়ে যায় হোয়েন কলম্বাস স দ্য নিউ ওয়ার্ল্ড। যখন কলম্বাস নতুন বিশ্বকে দেখলো তখন সে মনে করেছিল যে সে পশ্চিম পথে পৌঁছে গেছে, মানে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে। তাহলে পরবর্তী অংশ যেহেতু পাস্ট পারফেক্ট রয়েছে, তাহলে হোয়েন যুক্ত ক্লোজটা পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে আশা করি এমডি রেহান লিখছে স্যার এগুলো কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আজকে আমাদের একেবারে প্রথম ক্লাস ছিল, আমরা একটু ধীরে সুস্থে একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করি, যার কারণে আমরা আজকে এ পর্যন্তই রাখবো। যে আগামীকাল আমরা প্রবলেম 6 থেকে শুরু করব, চেষ্টা করব একেবারে প্রবলেম 15টা প্রবলেম আগামীকাল শেষ করার জন্য। যে ইনশাল্লাহ তোমরা যদি একটু লেগে থাকো তাহলে তোমরা এই জায়গা থেকে একটু ভালো কিছু শিখতে পারবা। একটু ধৈর্য ধরে এই অংশগুলো কাজ করতে হবে, তাহলে ভালো কিছু হবে। না তুমি একটু পিডিএফটা দিয়ে দাও। আমাদের পেজে কতগুলো প্রবলেমে আছে। আচ্ছা, আমি তোমাদেরকে এখনই আমাদের পেজে পিডিএফ দিয়ে দিচ্ছি। এইখানে প্রবলেম 1, হ্যাঁ ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দেওয়া হচ্ছে, ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবা। প্রবলেম 1 থেকে 15 পর্যন্ত থাকবে। আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত শেষ করলাম। আগামীকাল আমাদের পরিকল্পনা হচ্ছে প্রবলেম 6 থেকে প্রবলেম 15 পর্যন্ত শেষ করা। আশা করি এটুকুন তুমি শেষ করলে, যে তুমি যদি কালকের ক্লাসে যদি ক্লাস শুরুর আগে যদি একবার একটু দেখে নাও তাহলে তোমার আরেকটু ক্লাসটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবা। আকমাল চাকরাদার পিডিএফ কিভাবে পাবো? এই যে আমরা অলরেডি দেখো যে আমার পেজে যে তুষার স্কেয়ারের যে পেজ আছে সেই পেজে লিঙ্ক শেয়ার করা হয়েছে, তুমি ওখান থেকে তুমি সলভ করতে পারবা। স্যার 5 একটু বাকি আছে, না এটা আর কোনো বাকি নেই, এটা শেষ। ওকে, তাহলে আমরা ড্রাইভ শেয়ার করে দিয়েছি, তুমি ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে, এবং তোমার যদি প্রয়োজন মনে হয় তুমি প্রিন্ট করে নিতে পারবা, অথবা কম্পিউটারে অথবা মোবাইল ফোনের মাধ্যমে তুমি দেখে দেখে পড়তে পারবা। আশা করি আজকে ক্লাসটা আমি আর বাড়াতে চাচ্ছি না। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।